হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমার এই নতুন চ্যানেলে স্বাগতম। তোমরা এই চ্যানেলটার নাম দেখে হয়তো একটু আশ্চর্য হয়েছ, ফিজিক্স উইথ আইআইটিয়ান। তো আমি অ্যাকচুয়ালি আইআইটি থেকে মাস্টার্স অফ ফিজিক্স করেছি। এই চ্যানেলে আমি তোমাদেরকে ফিজিক্স পড়াবো, ক্লাস 11 আর ক্লাস 12-এর স্টুডেন্টদের, এবং আমি চেষ্টা করব তোমাদের ক্লাস 11 এবং 12-এর যতটা সম্ভব সিলেবাস শেষ করা যায়, তার সাথে সাথে প্রবলেমও করাতে থাকবো। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি বোর্ড দুটোরই আমি সিলেবাস কভার করার চেষ্টা করব, এবং আমি পার্টিকুলারলি প্রত্যেকটা লেকচারে হয়তো বলে দেবো যে এই পার্টটা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছো তাদের জন্য, এবং এই পার্টটা যারা সিবিএসসি বোর্ডে পড়ছো স্পেশালি তাদের জন্য। ম্যাক্সিমামটাই তোমাদের মধ্যে কমন আছে, সেই কমন পার্টগুলো বাদ দিয়ে বাকিগুলো যেগুলো এক্সট্রা হবে সেগুলো আমি মেনশন করে দেবো যাতে তোমাদের সুবিধে হয়। এর প্রত্যেকটা লেকচারের শেষে আমি তোমাদের কিছু প্রবলেমস করাবো, ঠিক আছে, যেগুলো হচ্ছে পাস্ট ইয়ার ধরো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এসছে বা সিবিএসসি বোর্ডে এসছে, বা ধরো ডাব্লিউবি জেইতে এসছে, জেই মেন্স অ্যাডভান্সে এসছে, বা নিটে এসছে, সেরকম কিছু প্রবলেমস আমি প্রত্যেকটা লেকচারের শেষে করাবো, যাতে তোমরা বুঝতে পারো যে আমি যে এত লেকচারে পড়লাম সেখান থেকে অ্যাকচুয়ালি প্রবলেমস এলে আমি কিভাবে সলভ করতে পারবো, এবং কিছু কোয়েশ্চেন্সও আলোচনা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে প্রথম ক্লাস শুরু করি। তো আজকে আমি তোমাদের ক্লাস 11-এর একদম বেসিক্স থেকে শুরু করব, যেটা তোমাদের প্রথম চ্যাপ্টার একদম আছে, সেটা হচ্ছে ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট, বা বাংলায় যদি বলি তাহলে একক ও পরিমাপ। তো দেখো, ফিজিক্স পড়ার আগে আমি একটা ফেমাস কোট দেখো লিখে রেখেছি তোমাদের সামনে, যে অল অফ ফিজিক্স ইজ এদার ইম্পসিবল অর ট্রিভিয়াল। ইট ইজ ইম্পসিবল আনটিল ইউ আন্ডারস্ট্যান্ড ইট অ্যান্ড দেন ইটস বিকাম ট্রিভিয়াল। তো এটা লেখার আমার পিছনে একটা কারণ হলো, তোমরা অনেকেই ফিজিক্সকে খুব ভয় পাও। তো যদি তোমরা ফিজিক্সকে ভালোবাসো এবং ফিজিক্সটাকে বুঝতে পারো, তাহলে আমার মনে হয় না একদমই কিন্তু এটা ভয়ের কোনো সাবজেক্ট, তোমাদের এটা খুব ইজি লাগবে। তো প্রথমে ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস, ঠিক আছে। তো প্রথমেই যেটা তোমাদেরকে জানতে হবে, যে সাপোজ তুমি একটা দোকানে গেছো, দোকানে গিয়ে তুমি একটা কিছু কিনবে, ঠিক আছে। তো তুমি যখন কিনবে, তুমি হয় তার কিছু পিসেস বলবে, যে এতগুলো দিন, নাম্বার অফ পিসেস বলবে, অথবা তুমি বলবে যে এত কিলো দিন বা এত গ্রাম দিন, তাই তো। ধরো তুমি বললে যে 5 কিলো, ধরো চিনি কিনতে গেছো, ঠিক আছে, 5 কিলো সুগার। তো এর মধ্যে দেখো তুমি দুটো জিনিস বলেছো, একটা হচ্ছে এই নাম্বারটা, ঠিক আছে, যেটা একটা নাম্বার যেটা কোয়ান্টিটি ডিনোট করছে। তো এটা আমরা কি, এটা হচ্ছে কোয়ান্টিটি। কিন্তু তুমি যদি দোকানে গিয়ে শুধু এই নাম্বারটা বলে দাও, এই কোয়ান্টিটিটা বলে দাও, দোকানদার কিন্তু তোমাকে দিতে পারবে না। কারণ তুমি 5 গ্রাম বললে, না 5 কিলো বলবে, না 5 পাউন্ড বলবে, সেটা কিন্তু দোকানদার জানে না। তো যতক্ষণ না তুমি এই কিলো জিনিসটা মেনশন করছো, ততক্ষণ কিন্তু দোকানদার বুঝতে পারবে না তুমি কতটা চাইছো। তো এটাকে বলা হয় ইউনিট, ঠিক আছে। তাহলে 5টা হলো নাম্বার, আর 5-এর পরে যেটা তুমি বললে সেটা হচ্ছে ইউনিট। তো আমরা যদি ডেফিনেশন বলতে চাই, তাহলে ডেফিনেশনটা কি হবে? ডেফিনেশনটা হবে মেজারমেন্ট অফ সার্টেন quantities involves with certain basic arbitrarily chosen internationally accepted reference standard called unit, ঠিক আছে। তাহলে এটা হলো
ইউনিটের ডেফিনেশন। তো আমরা একটু ডেফিনেশনটা বুঝে নিই। ডেফিনেশনটাতে বলেছে মেজারমেন্ট অফ সার্টেন কোয়ান্টিটিজ ইনভলভস উইথ সার্টেন বেসিক আরবিট্রারিলি চুজেন ইন্টারনালি অ্যাকসেপ্টেড রেফারেন্স। তার মানে আমরা কোনো কোয়ান্টিটি মেজার করতে চাইছি। তার মানে কি, আমরা ধরো এই সুগারটার কোয়ান্টিটি মেজার করতে চাইছি। তো সুগারটার কোয়ান্টিটি কীভাবে মেজার করলাম, যে কিলোটা আমি কীভাবে বলবো যে 5 কিলো। তার মানে কি, আমি কিলোটাকে বা কেজিটাকে একটা রেফারেন্স ধরছি, ঠিক আছে। তো তার মানে আমার 1 কেজি এটা হচ্ছে আমার রেফারেন্স, ঠিক আছে। এই রেফারেন্সের রেসপেক্টে আমি 5 গুণ চাইছি। তার মানে আমি যদি 5 ইন্টু 1 কিলো করি তাহলে আমি 5 কিলো হয়ে যাবে। তার মানে আমি রেফারেন্সের 5 গুণ আমি ওই জিনিসটা চাইছি। তো সেটাই হচ্ছে আমার ইউনিটের ডেফিনেশন, যে মেজারমেন্ট অফ সার্টেন কোয়ান্টিটিজ ইনভলভস উইথ সার্টেন বেসিক আরবিট্রারি চুজেন অ্যান্ড ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। এই জিনিসটা, এই ওয়ার্ডটা তোমরা কিন্তু একটু খেয়াল করো, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। তার মানে তুমি পৃথিবীর যেখানেই যাও এই 1 কিলো জিনিসটা কিন্তু কোথাও চেঞ্জ হবে না, ঠিক আছে। 1 কিলো মানে কিন্তু ভারতেও যা, আমেরিকাতেও তাই, ইউরোপেও তাই, সব জায়গায় সেম, এবং সবাই এটাকে অ্যাকসেপ্ট করে যে এটা 1 কিলো। আচ্ছা, তার মানে আমার মেজারমেন্ট যে রেজাল্ট, ঠিক আছে, সেটার মধ্যে আমার দুটো জিনিস ঢুকলো। কি কি? একটা হচ্ছে নাম্বার প্লাস একটা হচ্ছে ইউনিট। তার মানে আমাকে দুটো জিনিস বলতে হচ্ছে। এবার মনে রাখবে যে সমস্ত ইউনিট কিন্তু ইন্টার রিলেটেড। তার মানে, আচ্ছা আমি পরে ইউনিটগুলো বলি, তারপর তোমাদের রিলেশনগুলো বলবো। তো দুটো টাইপের ইউনিট হয়, একটা হচ্ছে ফান্ডামেন্টাল আর একটা হচ্ছে ডিরাইভড, ঠিক আছে। তোমরা যারা বাংলা বই পড়ো, ফান্ডামেন্টালটা হচ্ছে মৌলিক এবং ডিরাইভড হচ্ছে লব্ধ রাশি, ঠিক আছে। তাহলে ফান্ডামেন্টাল বা বেস ইউনিট যেটা, সেটা যেমন ধরো, তার আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো কেজি, ঠিক আছে, এটা কিসের একক? মাস বা ভরের একক, তাই তো। ধরো মিটার, এটা কিসের একক? লেংথ। এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল। বা ধরো সেকেন্ড, এটা কিসের একক? এটা হচ্ছে টাইমের। তো এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। আর ডিরাইভড ইউনিট তাহলে কোনগুলো? ডিরাইভড ইউনিট হচ্ছে যেগুলো কম্বিনেশন অফ বেস ইউনিট বা ইউনিটস। তাই এক বা একাধিক ইউনিটের কম্বিনেশনে কিন্তু ডিরাইভ ইউনিটস আসতে পারে। যেমন এর এক্সাম্পল হচ্ছে ধরো ফোর্স। তোমরা মাধ্যমিকের সময় পড়েছো যে ফোর্স বা বল, ফোর্স হচ্ছে ধরো ভর, মানে ধরো মাস, আমি বাংলায় লিখবো না, ইংলিশেই লিখব, মাস গুণিত মাল্টিপ্লাইড বাই অ্যাক্সেলারেশন বা ত্বরণ, তাই তো। তাহলে এটা হচ্ছে ফোর্স। আরেকটা ডিরাইভড ইউনিট কি হতে পারে? যেমন ধরো প্রেসারের ফর্মুলা কি? ফোর্স বাই এরিয়া। তো এটাও কিন্তু লব্ধ রাশি বা ডিরাইভড ইউনিট। আচ্ছা, এবার 3 রকম সিস্টেম আছে ইউনিটসের, এককে 3 রকম সিস্টেম আছে। কি কি? যেগুলো ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। একটা হচ্ছে সিজিএস, দ্বিতীয়টা হচ্ছে এফপিএস, আর 3 নম্বর হচ্ছে এমকেএস। তো 3টে ডিফারেন্ট ইউনিট আছে, ইউনিট সিস্টেম আছে যেগুলো ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। তো এই 3টে ইউনিটের ডিফারেন্স কি সিস্টেমের? সিজিএসে আমরা যেটা মাস, বেস ইউনিটগুলো ডিফারেন্স। সিজিএসে মাসটাকে বলা হয় গ্রাম, ইউনিটটাকে। লেংথটাকে বলা হয় সেন্টিমিটার, আর টাইমটাকে বলা হয় সেকেন্ড, ঠিক আছে। যখন এফপিএসে যাব তখন মাসটাকে বলা হয় পাউন্ড। এই এফপিএসের পিটা হচ্ছে পাউন্ড।
লেংথটাকে কি বলবো, ফিট, এফটা হচ্ছে ফিট, আর টাইমটা কিন্তু এখানেও সেকেন্ড। ঠিক আছে, এমকেএসের ক্ষেত্রে এবার এমকেএসটা দেখো, এমকেএস যখন ছিল, এখন কিন্তু এমকেএস বলে আর কোনো সিস্টেম এক্সিস্ট করে না। ঠিক আছে, এমকেএস বলে সিস্টেম নেই। এমকেএসটাই এখন আমরা এসআই বলে জানি, যেটা হচ্ছে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল। ঠিক আছে, এটা হচ্ছে এসআই ইউনিট নামে জানি এখন। তো এসআইয়ে মাস হচ্ছে আমরা ডিনোট করি কেজি দিয়ে, লেংথ ডিনোট করি মিটার দিয়ে, আর টাইমটা এখানেও কিন্তু সেকেন্ড। তো আমরা জানতাম এতদিন অবধি যে এই তিনটে সিস্টেম আছে, এবং এই তিনটে সিস্টেমে এই তিনটে হচ্ছে বেসিক ইউনিট। কিন্তু এই তিনটে বাদ দিয়েও আরও কিছু বেসিক ইউনিটস অ্যাড করা হয়েছে। তো এখন টোটাল বেসিক ইউনিট কটা? তাহলে এখন টোটাল নাম্বার অফ বেসিক ইউনিট হচ্ছে টোটাল নাম্বার অফ বেসিক ইউনিটস হচ্ছে 7টা। তো কি কি? তো এই টোটাল নাম্বার অফ বেসিক ইউনিটসের মধ্যে 7টা। আমরা লেংথ, মাস আর টাইম অলরেডি জানি, তার সাথে আরও যোগ হয় যেগুলো, একটা হচ্ছে ইলেকট্রিক চার্জ, ঠিক আছে, যেটার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, তারপরে আছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এটাকে কি দিয়ে ডিনোট করা হয়? মোল। আচ্ছা, এরপর আছে টেম্পারেচার, টেম্পারেচারটাকে কি দিয়ে ডিনোট করা হয়? কেলভিন। বা এগুলো সবই আমি শর্ট ফর্মটা লিখে দিচ্ছি পাশে থার্ড ব্র্যাকেটে। এটা শর্ট ফর্ম হলো এএমপি, অ্যাম্পিয়ার, এটার শর্ট ফর্ম হলো এমওএল, মোল, আর এটার শর্ট ফর্ম হলো অনলি কে। ঠিক আছে, ওকে। আরও কিছু এখানে কটা হলো? তাহলে তিনটে 6টা হলো। আর একটা লাস্ট হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি, এটাকে কি দিয়ে ডিনোট করা হয়? ক্যান্ডেলা বা সিডি, এটাকে সিডি দিয়ে ডিনোট করা হয়। আরও দুটো ইউনিট আছে যেগুলো পরে অ্যাড করা হয়েছে, সেগুলো হচ্ছে যেগুলো ফান্ডামেন্টাল নয় কিন্তু ডিরাইভডও নয়। ঠিক আছে, তাহলে নট ফান্ডামেন্টাল, নট ডিরাইভড, এটা মাথায় রাখবে। এগুলো কিন্তু মৌলিকও নয়, এগুলো লব্ধও নয়। নট ফান্ডামেন্টাল, নট ডিরাইভড। সেই দুটো কি কি? একটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল, প্লেন অ্যাঙ্গেল যেটাকে আমরা ডি থিটা দিয়ে ডিনোট করি, এবং এর ইউনিট হচ্ছে রেডিয়ান। ঠিক আছে, আর 2 নম্বর হচ্ছে সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেলকে আমরা ডি ওমেগা দিয়ে ডিনোট করি, এটার ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান। এই দুটোরই শর্ট ফর্ম হচ্ছে, এটা হচ্ছে রেডিয়ান, আমি অন্য কালারে লিখে দিই তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। এটার শর্ট ফর্ম হচ্ছে RAD, আর এটার ফর্ম হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে SR। ঠিক আছে, এবার এই যে দুটো লাস্টে যে দুটো আমি ইউনিট বললাম, প্লেন অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল, এই দুটোর কনসেপ্টটা একটু তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। প্লেন অ্যাঙ্গেল বলতে ধরো সাপোজ আমার এখানে একটা ও অরিজিন আছে, আমি একটা সার্কেলের, একটা ফুল সার্কেলের একটা অংশ এঁকেছি, তাই তো? এখানে এই অ্যাঙ্গেলটা আমার ধরো ডি থিটা, এটা একটা পয়েন্ট এ, এটা একটা পয়েন্ট বি, আর এই যে আর্কটা, এই যে চাপটা, সেটা হচ্ছে ডিএস। ঠিক আছে, আর এটা হচ্ছে আর। তো তাহলে তোমরা সবাই জানো
যে এখানে ডি থিটা সমান ডিএস বাই আর, তাই তো? তাহলে এই ডি থিটাটাকে ডিএস বাই আর রেডিয়ান। তাহলে এটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল। তো এরপর সলিড অ্যাঙ্গেলটা কি? তাহলে সলিড অ্যাঙ্গেলটা বুঝতে গেলে এটা প্লেন অ্যাঙ্গেল, তোমরা সবাই নোট করে নাও। এরপরে আমরা দেখব সলিড অ্যাঙ্গেলটা কি। তো সলিড অ্যাঙ্গেলটা আমি দেখো এখানে আঁকছি। সিমিলারলি ধরো আমার এটা অরিজিন, অনেকেই প্লেন অ্যাঙ্গেলটা জানে কিন্তু সলিড অ্যাঙ্গেলটা অনেকের কাছে ক্লিয়ার থাকে না। তো আজকে সেটা ভালো করে বুঝে নাও। ঠিক আছে, এইটা হচ্ছে একটা, এই যে অ্যাঙ্গেলটা, একটা চৌকো জায়গা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আমার একটা ধরো এইটা একটা প্লেন এরিয়া, ঠিক আছে? তো এই এরিয়াটা এই অরিজিনের সাথে একটা কোণ করেছে, এই কোণটাকে বলা হয় সলিড অ্যাঙ্গেল এবং এটাকে ডি ওমেগা দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? তো এটাকে আরও ভালো করে বুঝতে গেলে আমরা ছোটোবেলায় ঠোঙাতে ঝালমুড়ি বা কিছু খেয়েছি, তাই তো? তো সেই ঠোঙাটা কীরকম হয়? সেই ঠোঙাটা হয় এই টাইপের। তো এই যে ঠোঙাটা, এইখানে যে অ্যাঙ্গেলটা করলো, গোলাকৃতি যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে? ঠোঙাটার যদি তুমি এখান থেকে দেখো তাহলে ভেতরে একটা গোল অ্যাঙ্গেল দেখতে পাবে। এই গোল অ্যাঙ্গেলটাই কিন্তু অ্যাকচুয়ালি সলিড অ্যাঙ্গেল। তাহলে তোমরা যে ঝালমুড়ি খাও, যে গোল আমরা ঠোঙাতে আগে খেতাম, ঠিক আছে? এখন তো করোনার জন্য খুব প্রবলেম। তো এই যে ঠোঙাটা আমরা যে দেখি, ওই ঠোঙাটার ভেতরে যে অ্যাঙ্গেলটা, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে? তো এই সলিড অ্যাঙ্গেলের ফর্মুলা কী হবে তাহলে? সরি, ডি থিটা নয়, ডি ওমেগা। তো এই সলিড অ্যাঙ্গেলের ফর্মুলা হবে ডিএ। তার মানে ডিএ কোনটা? ডিএ হচ্ছে আমার এই এরিয়াটা, ঠিক আছে? ডিএ বাই আর স্কোয়ার। আর কোনটা? এটা হচ্ছে আমার আর, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার সলিড অ্যাঙ্গেলের ডিএ বাই আর স্কোয়ার, এটা হচ্ছে আমার ফর্মুলা। আচ্ছা, এই গেল আমাদের ইউনিট সিস্টেম, মানে কি কি সিস্টেমে আমাদের ইউনিট আছে। এবার আমরা প্রত্যেকটা জিনিসের লেংথ, মাস, টাইম এগুলো কি করে মেজার করে সেটার আমরা একটা আইডিয়া নেব। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে মেজারমেন্ট অফ লেংথ। আমরা করব মেজারমেন্ট অফ লেংথ, ঠিক আছে? দেখো, মেজারমেন্ট অফ লেংথে দুরকমভাবে মেজার করা যায়। তাহলে দুরকমভাবে মেজার করা যায়, একটা হচ্ছে ডাইরেক্ট মেজারমেন্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে পরোক্ষ। তো ডাইরেক্ট কীরকম মেজারমেন্ট? ধরো সাপোজ তোমাকে বলা হলো, তোমার কাছে একটা পেন আছে, ঠিক আছে? একটা পেন আছে, সেই পেনটার লেংথ মেজার করতে বলা হবে বা দৈর্ঘ্য মেজার করতে বলা হলো। তো তুমি যখন একটা পেনের দৈর্ঘ্য পরিমাপ করবে বা মেজার করবে, তার মানে তোমার ধরো এটা একটা, ধরো তোমার কাছে এরকম টাইপের একটা পেন বা পেন্সিল আছে। তো এই পেন্সিলটার দৈর্ঘ্য যদি তোমাকে মেজার করতে হয়, তোমার কি লাগবে? একটা সিমিলার ওর যে লেংথ, পেন্সিলের যে লেংথ, সেই রকম লেংথের একটা স্কেল লাগবে বা তার থেকে বড় বা একটু ছোট একটা স্কেল লাগবে। ধরো সাপোজ আমাদের কাছে যে স্কেলগুলো থাকে না, ধরো 30 সেন্টিমিটারের যে স্কেলগুলো, ধরো এটা তোমার একটা 30 সেন্টিমিটার স্কেল, এটা 0, এটা 30, এটা সেন্টিমিটার, বড় যে স্কেলগুলো থাকে, ঠিক আছে? তো এটা দিয়ে আমি এটার এখানে দাগ আছে, তো এই স্কেলটা দিয়ে কিন্তু আমি মেজারমেন্ট করতে পারি এই পেনটার। কিন্তু ধরো এই স্কেলটা দিয়ে কি তুমি পৃথিবীর ব্যাসার্ধ মেজার করতে পারবে না। তার মানে পৃথিবীর ব্যাসার্ধ মেজার করতে গেলে আমাদেরকে অন্যরকম কিছু মেথড ইউজ করতে হবে। তো সেই জন্যে আমাদের বিজ্ঞানে বা ফিজিক্সে কিন্তু অনেক রকমের ইনস্ট্রুমেন্ট হয় যেগুলো দিয়ে আমরা দৈর্ঘ্য মেজার করতে পারি। তার মধ্যে একটা হলো মিটার স্কেল, ঠিক আছে? তো মিটার স্কেল কেন বলা হয়? মিটার স্কেল এই কারণে বলা হয় কারণ ওই স্কেলটার, মিটার স্কেল কেউ দেখে থাকতে পারো,
তো ওই স্কেলটার এই যে টোটাল দৈর্ঘ্যটা আমি যে এখানে লিখলাম 30 সেন্টিমিটার, ওখানে 100 সেন্টিমিটার হয়। ঠিক আছে, তো 100 সেন্টিমিটার মানে তোমরা অনেকেই জানো 1 মিটার, তাই তো? তো যেহেতু এটার দৈর্ঘ্য 1 মিটার, তাই জন্য বলা হয় ওটাকে মিটার স্কেল। আরও দু রকমের স্কেল হয় ডাইরেক্ট মেজারমেন্টের জন্যে, সেটা একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, আর 3 নম্বর হচ্ছে স্ক্রু গেজ। স্ক্রু গেজ, ঠিক আছে? মিটার স্কেলটা তো খুব সিম্পল, একটা স্কেল যার যেটা দৈর্ঘ্য 1 থেকে 100 সেন্টিমিটার। কিন্তু এই ভার্নিয়ার স্কেলের স্ক্রু গেজ কোথায় কাজে লাগে? তোমাদের এটা কোশ্চেন আসতে পারে মনে। তো আমি এখন এই ইনডাইরেক্টটা মুছে দিই, ইনডাইরেক্টটা পরে বলছি। ভার্নিয়ার স্কেলের স্ক্রু গেজ আমি ডিটেলসে পড়াবো পরে, ঠিক আছে? বিকজ যেই আর জয়েন্টে অনেক সময় ডাব্লিউবি জয়েন্ট যেটা, সেখানে অনেক সময় কোশ্চেন আসে। তো মিটার স্কেল তো আমরা বড় জিনিসের জন্য ব্যবহার করতে পারবো, কিন্তু ধরো তোমার কাছে একটা এরকম তার আছে, সরু তার, ঠিক আছে? এই তারটার তোমাকে ব্যাসার্ধ নির্ণয় করতে দিল, যেটা কিন্তু খুব ছোট। তুমি একটু কল্পনা করো, ধরো আমাদের যে ইলেকট্রিক্যাল তার, বা ধরো সাইকেলের যে স্পোক, সাইকেল তোমরা সবাই দেখেছো, সাইকেলের এরকম এরকম স্পোক থাকে, ঠিক আছে? সাইকেলের যে স্পোক, সেগুলোর যদি ব্যাসার্ধ নির্ণয় করতে বলে, ঠিক আছে, বা রেডিয়াস নির্ণয় করতে বলে, তাহলে কিন্তু সেটা কিন্তু খুব স্মল, মানে 2 মিলিমিটার বা 3 মিলিমিটার এরকম অর্ডারের হয়, তাই তো? তো সেখানে কিন্তু আমরা মিটার স্কেল দিয়ে মেজার করতে পারবো না। পারবো কি? সেটা কিন্তু পারবো না। কেন পারবো না সেটা আমি আরও পরে বলবো, ঠিক আছে? আমরা মেজার করতে পারবো না। তো সেই ক্ষেত্রে কিন্তু খুব ছোট দৈর্ঘ্য মেজার করার জন্য আমাদের এই দুটো স্কেল ইউজ করা হয়। ভার্নিয়ার স্কেলের স্ক্রু গেজ, এই দুটো স্কেল কিন্তু খুব ছোট দৈর্ঘ্য মেজার করার জন্য ইউজ করা হয়। এবার কখন ইউজ করা হয় সেটা আমি পরে বলবো। এগুলো গেল ডাইরেক্ট। এবার আমরা আসি যেগুলো হচ্ছে তোমার ইনডাইরেক্ট, কখন বলা হয় ইনডাইরেক্ট মেজারমেন্ট, ঠিক আছে? তো ইনডাইরেক্ট মেজারমেন্ট তখন করা হয় যখন আমরা ডাইরেক্ট মেজারমেন্ট করতে পারবো না, এটা খুব অবভিয়াস, যখন পসিবল নয়। তো ডাইরেক্ট মেজারমেন্ট কখন পসিবল নয়? যেমন আমি বললাম যে পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করব ধরো, ঠিক আছে? তো পৃথিবীর, বা ধরো এখান থেকে আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব নির্ণয় করব, সেগুলোও, এটা ধরো আমার সূর্য, আমার ধরো এখানে সূর্য আছে, আমি আঁকাতে খুব ভালো নই, এটা ধরো আমাদের সান, আর এইখানে আমাদের ছোট্ট পৃথিবী আছে, ঠিক আছে? তো এটার ডিস্টেন্স তো অনেক 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 লাইট ইয়ার, তার মানে আলোকবর্ষ, তাই তো? সেটা নিশ্চয়ই আমাদের মিটার স্কেল দিয়ে মাপা যাবে না। তাহলে এটা হয়, এটা ভেরি লার্জ ডিস্টেন্স, তাই তো? ভেরি লার্জ ডিস্টেন্স। তো ভেরি লার্জ ডিস্টেন্স মাপার জন্যে আমাদের একটা স্পেশাল মেথড ইউজ করা হয়, যেটাকে বলে প্যারাল্যাক্স। প্যারাল্যাক্স মেথড, ঠিক আছে? এটা একটা ইনডাইরেক্ট মেথড। কেন? তোমরা কিন্তু প্যারাল্যাক্স নামটা অনেকেই শুনে থাকবে যখন মাধ্যমিক দিয়েছো, ঠিক আছে, বা ক্লাস 10 দিয়েছো। লম্বন ভুল কথাটা তোমরা শুনেছো, তো সেই লম্বন ভুলটাই কিন্তু এই প্যারাল্যাক্স। তো আমরা কিভাবে এই ভুলের যে প্রথাটা, সেটাকে কিভাবে ইউজ করব মেজারমেন্টের ক্ষেত্রে দেখো। ধরো সাপোজ আমার এখানে সাপোজ আমি দুটো স্টার আছে, এটা একটা মানে নক্ষত্র আছে, এটা স্টার 1, আর এখানে একটা স্টার আছে, এটা স্টার 2। ধরো আমি এই পৃথিবী থেকে এই দুটোর দূরত্ব, মানে ওই দুটো স্টারের দূরত্ব আমি নির্ণয় করব, ঠিক আছে? তারা পৃথিবী থেকে একই দূরে আছে, ঠিক আছে, কিন্তু ওই দুটো স্টারের মধ্যে কত ডিস্টেন্স, মানে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত, ধরো এক্স, এই ডিস্টেন্সটা কত আমরা মাপবো। তো তাই জন্য আমি কি করব, আমি পৃথিবী থেকে একটা টেলিস্কোপ নিয়ে এটাকেও দেখব, একই পজিশন থেকে পৃথিবী, ধরো এটা পৃথিবী, আর এটাকেও দেখব, ঠিক আছে? তো আমি যখন একই জায়গা থেকে দুটো পজিশনকে দেখব, তখন কিন্তু আমি একটা অ্যাঙ্গেল পাবো থিটা, ঠিক? আচ্ছা, এবার আমি এই ডিস্টেন্সটা জানি কিন্তু, যে প্রথম স্টার থেকে পৃথিবীর ডিস্টেন্স কত, আর দ্বিতীয় স্টার থেকে পৃথিবীর বা আমাদের আর্থের ডিস্টেন্স কত। তাহলে আমি এখান থেকে পেয়ে যাব, দেখো এক্স সমান আর ইন্টু থিটা, এটা আমরা জানি, ঠিক? তাহলে আমি এক্সটা কিন্তু
এখান থেকে পেয়ে গেলাম। এবার এটাকে কেন প্যারালাক্স মেথড বলে? প্যারালাক্স বা লম্বন ভুল যখন তোমরা দেখেছিলে তখন তোমাদের আমি একবার মনে করিয়ে দিই। তোমাদের যেটা লম্বন ভুল ছিল সেটা ছিল, ধরো এটা একটা স্কেল, এবার এখানে স্কেলে দাগ আছে, ঠিক আছে। লম্বন ভুলটা ছিল, ধরো কোনো একটা জিনিস তুমি মেজার করছো, লেংথ কত, ধরো সাপোজ লেংথটা হচ্ছে এইখান থেকে এই বরাবর, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার লেংথ, যেটা তুমি স্কেল দিয়ে মাপছো। তো এই লেংথটা মেজার করার সময় তুমি ধরো চোখটা রেখেছো এইখানে, তোমার চোখটা আছে এইখানে, এখানে তোমার চোখটা আছে। এবার তুমি একবার এদিকে তাকাবে আর একবার এদিকে তাকাবে, তাই তো। তো যখনই তুমি এটা করবে তুমি কিন্তু দেখো লম্বভাবে তাকাচ্ছ না, মানে এখান থেকে একবার, এখান থেকে একবার আরেকবার এখান থেকে, তা কিন্তু তাকাচ্ছ না, তুমি একই জায়গা থেকে পারপেন্ডিকুলারলি না তাকিয়ে একটা অ্যাঙ্গেলে তাকাচ্ছ। তো তখন কিন্তু তুমি এই কালো দাগটাকে এখানে না দেখে তুমি এই কালো দাগটাকে তার জায়গায় তুমি দেখবে যে স্কেলের এইখানে মিলেছে, আবার এই দিকে দেখবে এখানে মিলেছে। তার মানে কি, তোমার যে অ্যাকচুয়াল ডিস্টেন্স সেটার থেকে কিন্তু তুমি একটু বেশি মেজার করে ফেললে, তার মানে যেটা অ্যাকচুয়াল লেংথ তুমি দেখলে তার থেকে বড়। তো এই যে ভুলটা বা এই যে ত্রুটিটা উৎপন্ন হলো, এটাকে বলা হয় লম্বন ভুল বা প্যারালাক্স। তো তাহলে দেখো আমরা সিমিলার ম্যানারে, মানে এইটা যেভাবে এখানে যেভাবে মেজার করছি সেই মেজারমেন্টটা কিন্তু এখানে কাজে লাগাচ্ছি, যার জন্য এটাকে বলা হয় প্যারালাক্স মেথড, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যাব খুব খুব স্মল দূরত্ব মেজার করার জন্য। এটা গেল খুব বড়, এবার খুব স্মল দূরত্ব মেজার করতে হতে পারে। তো খুব স্মল দূরত্ব কোনগুলো? ধরো সাইজ, একটা অ্যাটমের সাইজ ওপেন অ্যাটম, তো এটা হচ্ছে ভেরি স্মল ডিস্টেন্স, ঠিক আছে। তোমাদের আগেরটা গেল ভেরি লার্জ ডিস্টেন্স, এবার আমরা পড়াচ্ছি ভেরি স্মল ডিস্টেন্স। তো সাইজ ওপেন অ্যাটম সেটা কত হয়? 10⁻⁸ থেকে 10⁻⁹ মিটার। বুঝতেই পারছো খুব ছোট। এবার তোমাদেরকে আমি একটা জাস্ট উদাহরণ দিই কতটা ছোট এটা। আমাদের চুল, প্রত্যেকেরই চুল আছে, চুল নিশ্চয়ই তোমাদের অনেকেরই পড়ে, তাই তো। তো চুল হাতে ধরেছো, ধরো আমার এটা চুল একটা, ঠিক আছে। তো এই চুলটার যে ব্যাসার্ধ খুব ছোট, তোমরা হাতে ধরেই বুঝতে পারো চুলের ব্যাসার্ধ খুব ছোট। আচ্ছা, তো এই চুলের 1 বিলিয়ন ভাগ হচ্ছে এইটা, ঠিক আছে। চুলের 1/10⁶ ভাগ যদি করো তাহলে তুমি এইটা পাবে। 10⁶ ভাগ যদি করো চুলের ব্যাসার্ধটাকে, তাহলে বুঝতে পারছো ধরো একের পিছনে আরও 6টা শূন্য, এই এত ভাগ যদি করো তাহলে তুমি একটা অ্যাটমের সাইজ পাবে। তাহলে তুমি বুঝতেই পারছো কতটা ছোট। তো তাহলে এই এত ছোট জিনিসকে আমরা মেজারমেন্ট মাপবো কী করে? নিশ্চয়ই মাপার কোনো উপায় আছে। তো কোনো ডিরেক্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে বা কোনো এরকম মিটার স্কেল বা এইসব দিয়ে কিন্তু মাপা যায় না। তো তার জন্য আমরা কি ইউজ করব? তার জন্য আমাদেরকে এমন একটা জিনিস ইউজ করতে হবে যার সাইজ কিন্তু এই সাইজের কম্পেয়ারেবল বা তুলনা, মানে এর সাথে তুলনা করা যায়। তো আমরা যে আলো দেখি, চোখে যে আলো দেখি, মানে ভিজিবল লাইট, ঠিক আছে, ভিজিবল লাইট, এটার ওয়েভলেংথ কত জানো? 400 অ্যামস্ট্রং থেকে 700 অ্যামস্ট্রং, বা আমি যদি তোমাদের আরও ভালো মিটারের স্কেলে বোঝাই তাহলে এটা হবে 400 থেকে 700 ইন্টু 10⁻⁻10 মিটার। তো তাহলে দেখো আমরা 10⁻⁹ মাপবো, আর আমাদের এখানে এটা হচ্ছে 10⁻10। তো তাহলে মোটামুটি ওই স্কেলে, তাহলে আমরা যখন মাইক্রোস্কোপের তলায় কিন্তু আমরা অ্যাটম দেখতে পাই না, ঠিক আছে। মাইক্রোস্কোপে কিন্তু আমরা বায়োলজিক্যাল যে অর্গানগুলো সেগুলো কিন্তু দেখতে পাই, তাই তো। আমরা মাইক্রোস্কোপ ইউজ করেছি বায়োলজিতে। তো আমরা যখন অ্যাটম করব, অ্যাটম যখন মেজার করতে যাব, তখন আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ইলেকট্রন বিম।
তোমরা এইসব এই নাম শুনে হয়তো একটু ঘাবড়ে যাবে যে ইলেকট্রন বিম আবার কী জিনিস। কিছুই না, আমরা যখন লাইট বিম বলি না, লাইটের বিম, তোমরা অনেকে সার্কাস দেখে থাকবে। তো সার্কাসে আমরা ছোটোবেলায় দেখতাম যে একটা বিরাট লাইট, সার্চ লাইট বলে সেটাকে, আমি জানি না তোমরা কজন জানো, এই সার্চ লাইটটা ঘুরে বেড়াতো, আমরা দূর থেকে দেখতাম যে একটা লাইট চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ঠিক তো? তো ওইটাকে একটা বিম বলতে পারো। তো ইলেকট্রন বিম হচ্ছে কিছুই না, একটা স্ট্রিম অফ ইলেকট্রন, মানে ধরো ইলেকট্রনের ফ্লো, এরকম ইলেকট্রনগুলো ফ্লো করে একটা লম্বা ইলেকট্রনের ফ্লো আছে, এই ফ্লোটা এদিকে যাচ্ছে, ঠিক আছে? এগুলো সব ইলেকট্রনস, এগুলো সব ইলেকট্রন, যে ইলেকট্রনগুলো ফ্লো করে একদিকে যাচ্ছে। তো এটাই হচ্ছে ইলেকট্রনের বিম। এই ইলেকট্রনের বিমটা একটা অ্যাটমের উপর পড়ে রিফ্লেক্ট করে, ঠিক আছে? যেমন আলো রিফ্লেক্ট হয় সেরকম রিফ্লেক্ট করে, এবং প্রতিফলনের ফলে আমরা এখানে দেখতে পাই, কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখতে পাই। সেগুলো তোমাদের জানার অত দরকার নেই, শুধু এটা জেনে রাখো যে কিভাবে মাপা হয়। আর দুটো নাম্বার আমি তোমাদেরকে বলছি যেগুলো তোমাদের জানা উচিত, মানে দুটো খুব ছোট মানে দৈর্ঘ্য, সেটা হচ্ছে একটা হচ্ছে তোমাদের 1 ফেমটোমিটার, ঠিক আছে? 1 ফেমটোমিটার, 1 ফেমটোমিটার, এটা কত? 10⁻⁻15 মিটার। আর একটা হচ্ছে 1 লাইট ইয়ার, ঠিক আছে? সেটা হচ্ছে 9.46 × 10⁻15 মিটার। এবার দেখো, এই দুটোর কোনোটাই কিন্তু আমাদের মুখস্থ রাখার দরকার নেই, ঠিক আছে? নাম্বারগুলো মুখস্থ রাখার একদমই দরকার নেই। আমি কেন দেখাতে চাইলাম যে আমাদের পৃথিবীতে কিন্তু 10⁻⁻15ও আছে, যেটা খুব ছোট, আবার 10⁻+15ও আছে আমাদের ইউনিভার্সে, তাই তো? তার মানে যে দৈর্ঘ্যর যে রেঞ্জটা সেটা কিন্তু অনেক বড়, ঠিক আছে? তাহলে এটা গেল দৈর্ঘ্য। এবার আসি আমরা মাস, তাহলে মেজারমেন্ট অফ মাস। মেজারমেন্ট অফ মাস, তো আমরা ভর মাপবো। আমাদের ভরের ইউনিট আমি বলেছি এসআই পদ্ধতিতে কি ইউনিট তোমরা সবাই জানো, সেটা হচ্ছে কেজি এসআই পদ্ধতিতে। তো আমি আমার সমস্ত লেকচারে কিন্তু মেনলি এসআই পদ্ধতি ব্যবহার করব, ঠিক আছে? তো অ্যাটম মলিকুলের জন্য কিন্তু আমরা কেজিতে মাপতে পারবো না। তো আমরা কি বলতে পারবো যে আমাদেরকে পরমাণু দিন, যেমন ধরুন পরমাণুর ভর কি কেজিতে আমরা বলতে পারবো? 1 কেজির কাছাকাছি তো নয়, তার মানে আমরা কেজি দিয়ে মাপতে পারবো না। তার মানে আমাদের যে ওয়ে ব্যালেন্স আছে, আমরা ধরো যে দোকানে গিয়ে যে মাপে, বা ইভেন সোনার দোকানেও যে ছোট, মানে খুব ছোট যে তুলা যন্ত্রে মাপা হয় ওয়েট মেশিনে, সেগুলো কিন্তু একটা অ্যাটমের ওয়েট মাপতে পারবে না। একটা অ্যাটমের ওয়েট কত অর্ডারে হয় জানো? 10⁻34 কেজি, ঠিক আছে? তাহলে এটা কিন্তু, বা ধরো কার্বন অ্যাটমের যে মাস সেটা 10⁻27 কেজি, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার কিন্তু এই 10⁻27 কিন্তু আমরা যে ওয়েট ব্যালেন্স সেটা দিয়ে মাপতে পারবো না। তো নিশ্চয়ই এটাকে মাপার কোনো উপায় আছে। তো অনেক ইনস্ট্রুমেন্ট আছে, তার মধ্যে আমি একটা বলে রাখি, সেটা হচ্ছে মাস স্পেকট্রোমিটার। তোমাদের জাস্ট এই নামগুলো জেনে রাখো, এগুলো তোমাদের কোশ্চেন আসবে না, কিন্তু যেহেতু তোমরা পড়ছো ফিজিক্স, তো এগুলো একবার নামগুলো জাস্ট শুনে রাখা ভালো। মাস স্পেকট্রোমিটার দিয়ে মাপা হয়, ঠিক আছে? এবার এই নর্মালি অ্যাটমের যে কোনো মাসকে তোমরা কেমিস্ট্রিতে হয়তো পড়ে থাকবে, আমরা 1U বা 1 অ্যাটমিক মাস ইউনিট বা 1 AMU, ঠিক আছে? 1 ইউনিট বা 1 অ্যাটমিক মাস ইউনিট, এই দুটো দিয়ে প্রকাশ করি। সেটা কি? তো 1 যেটা ইউ, সেটা হচ্ছে 1/12 অফ কার্বন 12 অ্যাটম, ঠিক আছে? তো কার্বন 12 যে অ্যাটম, তার 1/12 ভাগ যদি আমরা করি, যে মাসটা পাবো সেটাকে আমরা বলবো 1U, ঠিক আছে? তাহলে ক্লিয়ার? এখান থেকে তোমাদের কিছুই পরীক্ষার জন্য সেরকম লাগবে না। এই কার্বন অ্যাটম এই ডেফিনেশন হয়তো দিতে পারে, কিন্তু তোমাদের রেঞ্জগুলো জেনে রাখা দরকার ভবিষ্যতে, মানে যে আমরা ফিউচারে যে চ্যাপ্টারগুলো পড়বো সেখানে কিন্তু কাজে লাগবে। তো লাস্ট আমি একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে মেজারমেন্ট অফ টাইম। আমরা সময়ও মাপি, ঠিক তো? তাহলে লাস্ট হচ্ছে
মেজারমেন্ট অফ টাইম। তো মেজারমেন্ট অফ টাইম আমরা কীভাবে মাপি? আচ্ছা, প্রথমেই তোমাদেরকে বলে রাখি, আমরা যে দেখবে তোমরা অনেকেই খেলা দেখো হয়তো, তো খেলাতে দেখবে ধরো কোনো খেলা বিদেশে হচ্ছে আর আমাদের দেশে টিভিতে দেখাচ্ছে, ঠিক আছে? তো দেখবে টাইমের পাশে লেখা থাকে 9:30, ধরো সকাল 9টায় খেলা, তো 9:30 AM ব্র্যাকেটে লেখা থাকে IST। এই ISTটার মানে তোমরা কেউ জানো? এটার মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। আর এটা আমাদের যে গ্রিনিচ আছে, গ্রিনিচ মিন টাইম, এটা হয়তো ভূগোলে জেনে থাকবে, সেটার থেকে কতটা ডিফারেন্স? গ্রিনিচ মিন টাইম হচ্ছে IST মাইনাস IST প্লাস আওয়ার্স, 5.30 আওয়ার্স। তার মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম প্লাস 3.5 ঘন্টা করলে তুমি পাবে GMT বা গ্রিনিচ মিন টাইম। যাই হোক, এটা বললাম তোমাদের নলেজের জন্য। এবার আমরা আসি যে টাইম কী করে মেজার করি, ঠিক আছে? তো তাহলে টাইম মেজার করার জন্য মানে 1 সেকেন্ড, ধরো আমরা বলছি যে আমাদের ঘড়িতে এটা হচ্ছে 1 সেকেন্ড, তো এই 1 সেকেন্ডটা কীভাবে বিজ্ঞানীরা ঠিক করলো যে এটাকে আমরা 1 সেকেন্ড ধরবো? সেটা ধরার জন্যে বিজ্ঞানীরা সিজমিয়াম বলে একটা অ্যাটম হয়, এই অ্যাটমটাকে নেওয়া হলো, এবং এই অ্যাটমের ধরো বিভিন্ন অ্যাটমের মধ্যে কিন্তু এনার্জি লেভেল আছে। তোমরা এখন এনার্জি লেভেল অতটা নাও বুঝতে পারো, ধরে রাখো দুটো মানে একটা এনার্জি, এটা একটা E1 এনার্জি, এটা হচ্ছে E2 এনার্জি। এনার্জি বলতে গিয়ে ধরো আমি তোমাদেরকে বোঝাই, একটু 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 অন্যভাবে বোঝাই। ধরো একজন কেউ রেগে গেছে, ঠিক আছে? তো রেগে গেলে কিন্তু তার এনার্জি বেড়ে গেছে তখন। তো ধরো এই E2টা দেখো ওপরে এঁকেছি আমি, তাই তো E1-এর থেকে ওপরে এঁকেছি, তার মানে E2টা ধরো হায়ার এনার্জি, এটা হচ্ছে হায়ার এনার্জি, তার মানে যে রেগে গেছে তার এনার্জি হচ্ছে E2, ঠিক আছে? আর এই হচ্ছে ঠান্ডা মাথার লোক, ঠিক আছে, যে রেগে যায়নি, তার মানে এই হচ্ছে লোয়ার এনার্জি। এবার নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে এনার্জিটা সিমিলার টু সামথিং লাইক দিস, এরকমই কিছু একটা হচ্ছে এনার্জি। আচ্ছা, তো এই হায়ার এনার্জি আর লোয়ার এনার্জির মধ্যে ধরো দুজনেই ঝগড়া করছে, একজন রেগে গেছে একজন ঠান্ডা মাথায়, দুজনেই কিন্তু আস্তে আস্তে মাথা শান্ত করবে। তার মানে একটা অ্যাটম ধরো এখানে আছে, ধরো লোকটা এখানে প্রথমে মাথা ঠান্ডা ছিল, এখানে ছিল, যেই লোকটা রেগে গেল লোকটার এনার্জি বাড়লো, লোকটা এখানে চলে গেল আপার এনার্জি স্টেটে, তাই তো? তার মানে সিমিলারলি অ্যাটম যখন এনার্জাইজড হয় তখন কিন্তু ওই লোয়ার স্টেট থেকে আপার স্টেটে চলে যায়। আবার কিন্তু যে রেগে গেছে সে তো ঠান্ডা হবে এক সময়, তার মানে এনার্জি সে রিলিজ করে আবার নিচের স্টেটে ফিরে এলো। তো এই যে প্রসেসটা, ধরো এই যে উপরে গেল এটা ধরো 1 নম্বর, নিচে এলো 2 নম্বর, তো এই যে 1 + 2 এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটাতে ধরো টাইম লাগে T, ঠিক আছে? এটা সিজমিয়াম অ্যাটমের ক্ষেত্রে বলছি। তো এই টিটাকে আমরা বলি, এই টিটা ধরো এই টিটা ধরো T টাইম লাগে। এবার এই ধরো 9192 এই নাম্বারটাও মনে রাখার দরকার নেই, আমি জাস্ট তোমাদের জানার জন্য বলছি যে কত বড়। তুমি দেখো 63770, এই এতগুলো মাল্টিপ্লাইড বাই T, এই এত T মানে এই যে 1 + 2 এই যে উপরে গেল নিচে এলো, এই এত সংখ্যক বার ওপরে নিচে যাওয়া আসার পর যে টাইমটা হবে সেটাকে আমরা ধরি 1 সেকেন্ড, বা সেটাকে বিজ্ঞানীরা বলেছেন 1 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এটা গেল মেজারমেন্ট অফ টাইম, বা আমরা কি করে টাইম মেজারমেন্ট করি। তোমাদের জানার জন্য একটা ইনফরমেশন বলে রাখি যে আমরা যে ইন্ডিয়াতে যে কেজি বা যে সেকেন্ড বা যে 1 মিটার, এগুলোর তো কোনো স্ট্যান্ডার্ড থাকবে। তো ইন্টারন্যাশনালি এটা রাখা আছে প্যারিসে, ঠিক আছে? প্যারিসে কিন্তু কিছু স্ট্যান্ডার্ড দৈর্ঘ্য, স্ট্যান্ডার্ড ওয়েট এবং স্ট্যান্ডার্ড টাইমের রাখা আছে, সেটা ইন্টারন্যাশনালি। আমাদের ন্যাশনালি কোথায় রাখা আছে? সেটা হচ্ছে ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি নিউ দিল্লিতে রাখা আছে, ঠিক আছে? ওকে, এটা তোমাদের জাস্ট জানার জন্য বললাম। বেশ, এর পরের দিন আমরা কিন্তু আজকে তোমাদের এই অবধি থাক, এর পরের দিন তোমাদের অ্যাকিউরেসি প্রিসিশন। তো আমরা নেক্সট ক্লাসে তাহলে কি পড়ব? অ্যাকিউরেসি, প্রিসিশন আর এরর বা ত্রুটি, ঠিক আছে? এইগুলো আমরা পরের ক্লাসে পড়ব। এবং এরর কত রকমের হয়, কম্বিনেশন অফ এরর, অনেক কিছু আছে,
এবং সিগনিফিক্যান্ট ফিগার। সিগনিফিক্যান্ট ফিগার। ওকে, তা আজ এই অবধি থাক। আর তোমাদের যদি এই লেকচারটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে তোমরা পরের ভিডিওগুলো দেখতে পারো, এবং পাশে দেখবে একটা বেল আইকন আছে, ওটাও প্রেস করে দেবে যাতে আমি ভিডিও আপলোড করলেই তুমি সঙ্গে সঙ্গে জানতে পারো যে আমি ভিডিও আপলোড করেছি। আর যদি লেকচারটা সত্যি ভালো লেগে থাকে আরও তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এটা থেকে উপকৃত হয়, বিকজ যত সম্ভব স্টুডেন্টকে আমি পৌঁছতে পারবো তারা সবাই এটা থেকে উপকৃত হলে আমার ভালো লাগবে। আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে লেকচারটা কেমন লাগলো তোমাদের। আর যদি কোনো জায়গায় তোমাদের মনে হয় স্যার এটা বুঝতে পারছি না, তোমরা যদি কমেন্ট করো আমি পরের ক্লাসে আবার কিন্তু ওই জায়গাটা বুঝিয়ে তারপরে কিন্তু আমি পরের শুরু করব, ঠিক আছে? আর আমি প্রথমেই বলেছিলাম যে আমি প্রবলেম করাবো, প্রথম ক্লাসে আমি কোনো প্রবলেম নিচ্ছি না, আমি যখন একটা চ্যাপ্টার শেষ করব তখন সেই চ্যাপ্টারের শেষে সেই চ্যাপ্টার থেকে প্রবলেমস করাবো। ওকে, টাটা আজকের মতো।